ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, ভোগান্তিতে লাখো মানুষ। বাড়িঘর কিছুই নাই, আমরা সব হারাইলেছি। আমাদের মতো অসহায় এখানে আর কেউই নাই। বন্দিখানার মধ্যে আছে, ঘরের মধ্যে 5টা উদাহরণ আছে, তারা খানাতে খুব অসহায়। কুমিল্লায় বন্যার পানিতে ডুবে 3 জনের প্রাণহানি। মহাজোটের শরিক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে বিকালে তোলা হবে আদালতে। হত্যা মামলায় গ্রেফতারের পর রাখা হয়েছে ডিবি হেফাজতে। কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ নবান্ন অভিযান কর্মসূচি। সচিবালয়ের অভিমুখে দুপুর থেকে পদযাত্রা শুরু, যোগ দিবেন সর্বস্তরের নগরবাসী। যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছে। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও 2 দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর, নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লক্ষ্মীপুর সহ 5 উপজেলার 9 লাখ মানুষ জলমগ্ন এবং 58টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় বানের জল ঢুকে পড়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি ডুবে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানও। পর্যাপ্ত নৌকা না থাকায় উদ্ধারকারী ও ত্রাণ সহায়তাকারীরা দুর্গম এলাকাগুলোতে যেতে পারছেন না। নোয়াখালীর মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় এসব এলাকায় হু হু করে পানি বাড়ছে। পানি যেমন ধরনা এখন আমার বাড়ি ঘরের দরজায় ধরনা আমার হাঁটুর উপরে, আর এদিকে ধরেন একরাম। বন্দিখানার মধ্যে আছে, ঘরের মধ্যে 5টা উদাহরণ আছে, তারা খানাতে খুব অসহায়। মুখ খুলি কারণ খুঁজতে পারে না, খাইতে পারে না। নোয়াখালীতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি এখনও পদঘাট তলিয়ে আছে এবং ঘরবাড়ি ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে বহু মানুষ। এদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ায় ঘাসিয়ারচর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ নেই। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 21 লাখের বেশি মানুষ। আমরা তো ঘর দুয়ারে থাকবার মতন আঙ্গ কোনো ক্যাপাসিটি দেখি না। আরেকজনের বিল্ডিং এ আইয়া আমরা আশ্রয় লইছি। এখন আমরা হাঁপ জোক এগুলোর ভিতরে কষ্ট করে থাকতেছি, কি করম, যাইবার তো আমাদের কোনো আশ্রয় নাই, কোনো জায়গা নাই। আগের থেকে কালকে রাতে বৃষ্টি হয়েছে, মনে করেন ভোর রাতে এরপরে বাড়ছে। ফেনী সদর ও সোনাগাজীর পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়ন বানের জলে নিমজ্জিত। তবে নোয়াখালীর মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় দাগনভূঞার পানি দ্রুতই কমতে শুরু করেছে। এদিকে পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় ক্ষয়ক্ষতির চিত্র বেরিয়ে এসেছে। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ। প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট প্রকট। জেলার অত্যন্ত 10 লাখ মানুষ এখনো পানিবন্দী। এর মধ্যে 1.5 লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। নোয়াখালী এবং ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানবো 2 জন সহকর্মীর মাধ্যমে। আমরা শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে। সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, আপনি একটু আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আপনি নোয়াখালীর কোন এলাকায় আছেন? পানি তো আসলে কমার কোনো লক্ষণ নেই, বানভাসীদের দুর্ভোগের চিত্র জানতে চাচ্ছি। খুব সম্ভবত নরবরে কোনো জায়গা দেখে মনে হচ্ছে। রিয়াজ, আমরা এখন এর আগে ছিলাম সেনবাগে, এখন এসে তার পাশের উপজেলা চাটখিল। এখন এখানে এসেও একই অবস্থা। আসলে বলতে গেলে প্রত্যেকটি জায়গায় একেবারে শুধুমাত্র হাতিয়া এবং সুবর্ণচরের একটি অংশ বা সদরের পশ্চিম অঞ্চলের একটি অংশ ছাড়া আর সেই 9টি উপজেলার বাকি 7টি উপজেলারই চিত্র একই রকম। এবং আমরা যদি দেখি যে এখানে যে বাড়িঘরগুলো রয়েছে এবং সবাই কোমর পানি, এবং কোনো কোনো ক্ষেত্রে শুধু কোমর পানি নয়, একেবারে গলা বা বুক সমান পানিতে হেঁটে তাদের বাড়িঘর যেতে হচ্ছে। এখনও কিছু কিছু বাড়ি যেহেতু যারা একেবারে উঁচু করে ভিটা করেছেন তাদের হয়তো থাকার সুযোগ আছে বাড়িতে, কিন্তু বাড়িতে থাকলে তো খাবার জুটবে না। যে খাবারগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, ফুরিয়ে আসছে শুকনো খাবারগুলো। পাশাপাশি রান্না করার কোনো সুযোগ নেই। এখানে জানেন গ্রামে মাটির চুলায় রান্না করার কোনো সুযোগ নেই। আর ত্রাণ নিয়ে আসলে কি
হচ্ছে এখন পর্যন্ত আমরা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ত্রাণের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতা যদি রোধ করা না যায় বা হচ্ছে সমন্বিতভাবে যদি ত্রাণ ব্যবস্থা ঠিক করা না যায়, তাহলে এই যে ত্রাণের সংকট বা তৃণমূল পর্যায়ে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের যে সংকট সেটি থেকেই যাবে। কারণ স্থানীয়রা বলছেন যে এখানে কয়েকটি বিষয় রয়েছে। এক হচ্ছে যারা এসছেন তারা অনেকে দুর্গম এলাকায় যেতে যাচ্ছেন না, আবার অনেকেই নৌকা পাচ্ছেন না এবং সেই নৌকাগুলোর ভাড়া অনেক বেশি, সেই কারণে তারাও যেতে পারছেন না। এখন তারা একটি পরামর্শ দিয়েছেন, যদি যেখানে স্থানীয়রা রয়েছেন, স্থানীয় মুরব্বী বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যদি উপজেলা প্রশাসনের একটি সমন্বয় টিম করে দেওয়া যায়, যারা খোঁজ দিবেন যেখানে যেখানে পাননি। কারণ এমন হয়েছে একজনে 10-12 পেয়েছেন, একজনে একবারও পাননি, এমন ঘটনাও ঘটেছে। বিশেষ করে রাস্তার পাশে যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে বা রাস্তা কেন্দ্রে যারা অবস্থান করছেন তাদের ত্রাণের পরিমাণ বেশি, আবার একেবারে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তারা এখন পর্যন্ত অনেকেই পাননি। আবার মধ্যবিত্ত শ্রেণীতে আসলে দোটানায় থাকেনি সবসময়, তারা লজ্জায় কারো কাছে চাইতেও পারেন না এবং এই কারণে ক্ষুধার যন্ত্রণায় আমরা অনেক শিশুকে ছটফট করতেও দেখেছি। অবর্ণনীয় কষ্টের কথাই শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি। নিরাপদে থাকবেন আপনি। এ পর্যায়ে ফেনীতে যাচ্ছি, সেখানে সহকর্মী আল আমিন শিকদার অপেক্ষা করছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে যেই ত্রাণ সরবরাহ কার্যক্রম চলছে ফেনীতে, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন আল আমিন। বৃষ্টি, আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি ফেনীর দাগনভূঞার গজারিয়া গ্রাম। এই গজারিয়া গ্রামের একটু উত্তর দিকে আমরা এসেছি, আর এই উত্তর দিকের গ্রামটার নামও উত্তর গজারিয়া, এবং সেখানে এরই মধ্যে 2টি আশ্রয় কেন্দ্রে সেনাবাহিনী সব মিলিয়ে 40টি পরিবারের জন্য ত্রাণ বিতরণ করেছে। এবং এখানে দেখা যাচ্ছে একজন নারী, আসলে সে একেবারে ত্রাণ আসার যে খবর সেটা পেয়ে তারা একেবারে পাশে একদম যেই রাস্তাটি ধরে সেনাবাহিনী তার বোট নিয়ে এগিয়ে যাচ্ছে সেদিকে কিন্তু এসে দাঁড়িয়ে আছেন। একটি হয় যদি তিনি একটি ত্রাণের প্যাকেট কোনো রকম পান, তার পরিবারের সবাইকে নিয়ে হয়তো একটি দিন কোনো রকম কাটাতে পারবে। আমরা কথা বলেছিলাম একটি প্যাকেটে একটি পরিবার যদি 5 সদস্যের হয় সেটি একদিন কোনো রকম করে তারা খাবারটি খেতে পারবে। আর এরকম এই যে দেখা যাচ্ছে এখন উত্তর গজারিয়ার যে গ্রামগুলোতে আমরা এখন ঘুরছি, সেই ঘরবাড়িগুলো দেখলে হয়তো বুঝতে পারছেন যে এখনো অনেকগুলো বাড়ি আসলে ঠিক পানিতে এখনো ডুবে আছে। এখানে কিন্তু এত পরিমাণ পানি ছিল না, যেখানে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এই সব জায়গায় যে পানিগুলো ছিল সেগুলো এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে, যার কারণে নোয়াখালীর অবস্থা আপনি দেখছেন যে সেখানে প্রচুর পরিমাণে পানি, এবং সেই পানিটা কিন্তু এদিক থেকেই নামছে, এই দক্ষিণ দিক থেকে হয়ে অর্থাৎ দাগনভূঞার দিক থেকে হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর ওই দিক থেকে যাচ্ছে, যার কারণে এই এলাকাটি আরো বেশি প্লাবিত হচ্ছে। এবং এই জায়গাটিতে একদম প্রত্যন্ত একটি এলাকা, না আসা যাচ্ছে গাড়ি নিয়ে, না আসা যাচ্ছে কোন রকম যে স্পিড বোট রয়েছে সেটা চালিয়ে, কোন রকম বৈঠা দিয়ে, কোথাও লগি দিয়ে ঠেলে, কোথাও আবার ধাক্কা দিয়ে, এইভাবে করে কিন্তু এইসব প্রত্যন্ত দুর্গম যে এলাকাগুলো রয়েছে সে জায়গা যেতে হচ্ছে। এবং সেখানে গিয়ে ত্রাণের, তাদের কাছে যে ত্রাণ পৌঁছানো, সেই পৌঁছানোর কার্যক্রমটি করছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এটা আমরা দেখছি যে সাধারণ মানুষ এতে বেশ খুশি, আনন্দিত যে তারা এতদিন পর 999 কল করার পরেই সেনাবাহিনীর কাছ থেকে এই সহায়তা পেয়েছে। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কুমিল্লার মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং বুড়িচং উপজেলায় বন্যার পানিতে ডুবে মারা গেছে শিশুসহ 3 জন। উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন গেল 24 ঘন্টায় এই 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বুড়িচং উপজেলার সদর এলাকায় পানিতে ডুবে মারা যায় 10 বছর বয়সী হাসিবুল। নাঙ্গলকোট উপজেলার গোরখমুড়া এলাকায় মারা যান সিরাজুল ইসলাম নামের একজন, তার বয়স 68 বছর। মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় বন্যার পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা এই বিষয়টি নিশ্চিত করেছেন, তবে মৃত ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে, তবে অনুদান হিসেবে কাপড় গ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ত্রাণ সামগ্রী নিয়ে সহায়তা করছেন, যা মধ্যরাত পর্যন্ত চলবে। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সহায়তা দিচ্ছেন সাধারণ মানুষ। বন্যার্ত অসহায় মানুষদের সহযোগিতায় নগরীর সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন, তবে শিক্ষার্থীরা আজ থেকে বন্যার্তদের সহায়তায় পোশাক ও শুকনো কাপড় না দেওয়ার অনুরোধ জানিয়েছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন খাবার আর নগদ অর্থ। খাবার দেওয়ার আহ্বান তারা জানিয়েছেন। এর পাশাপাশি আজকে কয়েকটি ট্রাকে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রীও পাঠানো হয়েছে। প্রায় 1.5 লাখ টাকার মতো কালেক্ট করছি।
এবং আমরা 50,000 টাকার শুকনো খাবার, মুড়ি, চিরা এগুলো কিনছি। তারপর আমরা 1 লাখ টাকা এখানে জমা দিব। শুকনো খাবার, মেডিসিন, পানি এসব নিয়ে আসছি, কাপড়, আর 1 লাখ টাকা নগদ আমরা এখানে জমা দেবো এখন টিএসসিতে আর কি। কষ্ট হলো, আমাদেরকে আনন্দ লাগতেছে যে আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের উপরে ভারত যে নির্যাতন চালাচ্ছে তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে, এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ফরাক্কা ইস্যু কিন্তু জাতিসংঘে উঠেছিল, তারপরেই গ্যারান্টি ক্লজ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল। পানি এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে এবং সেটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। মহাজোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আজ আদালতে তোলা হবে। বিকেল 4টা নাগাদ তাকে ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে নেওয়া হবে। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় পুলিশ আটক করে। গ্রেফতারের পর ইনুকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই মামলায় রিমান্ডে আছেন শরিক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ এবং শরিক দলগুলোর সব নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া 2 আসনের নির্বাচনে দাঁড়িয়েও হেরে যান ইনু। এর আগে 2014 থেকে 2019 মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ছিলেন তিনি। নিরাপত্তাহীনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে দ্বন্দ্বে হল ছেড়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা। সোমবার সন্ধ্যায় তারা হল ত্যাগ করেন। গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বহিরাগতদের মহড়া চলছিল। এ নিয়ে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের কাছে নিরাপত্তা চান। তারপরে 4 দিন কেটে যায়, বহিরাগতদের আনাগোনা কমেনি। উল্টো সোমবার বহিরাগতদের কয়েকটি গ্রুপ মোটরসাইকেল নিয়ে হলগুলোর সামনে অবস্থান নেয়। হলে ছাত্রলীগ আছে এমন ঘোষণা দিয়ে তারা মাইকিং করে। আর সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, এমন কয়েকজনের নাম ঘোষণা করা হয় যারা কখনোই রাজনীতির সাথে জড়িতই ছিল না। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় সবাই হল থেকে বেরিয়ে যান। রাতে সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করে বিবৃতি দেয় বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। কলকাতায় নারী চিকিৎসক হত্যার ঘটনার প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি নবান্ন অভিযান আজ। স্থানীয় সময় দুপুর 1টায় এই যাত্রা শুরু হবে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। কলকাতায় সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় আছেন, তিনি আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। সুকান্ত, এই মুহূর্তে আসলে কি অবস্থা বিরাজ করছে রাজ্যে, একটু জানাবেন। পুলিশের এটা কিন্তু চোখে পড়েনি। দীর্ঘ রাজনৈতিক যে কর্মকাণ্ড হয়েছে এতদিন কাজ এবং গত কয়েকদিন ধরে কিন্তু সহিংসতার একটা আজ করতে পারছিলেন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। এই কারণেই কিন্তু এই কঠোর নিরাপত্তা। একদিকে যেমন সচিবালয়ে কঠোর নিরাপত্তা স্তরীয়, তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসভবন হাজরা, সেখানেও কিন্তু কঠোর নিরাপত্তা জারি করেছেন কিন্তু পুলিশ, কলকাতা পুলিশ। এবং সেখানে 3টি ব্যারিকেড করে কিন্তু তার বাড়ির যে বাসভবন তার চতুষ্পাশ কিন্তু ইতিমধ্যেই করিডোর করা হয়েছে, আটকে ফেলা হয়েছে। এছাড়া যে নবান্নর যে একটাই যে কর্মসূচি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। কলকাতা শিয়ালদার যে কলেজ স্ট্রিট, সেখান থেকে একটি মূল মিছিল হবে, তেমন সাঁতরাগাছি হাওড়া সেখান থেকে একটি মিছিল হবে। এই মিছিলগুলি একত্রিত হয়ে কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে তারা রওনা দেবে দুপুর 1টায়। একে কেন্দ্র করেই কিন্তু এত নিরাপত্তা। এবং আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও দেখতে পাচ্ছেন যে তার পেছনে পুলিশ কিন্তু আগামীকাল তাদের সেইটাও কিন্তু রক্ষা করতে এবং পাশাপাশি হাজার হাজার কিন্তু পুলিশ আজকে এই নিরাপত্তা বলয়ের জন্য তৈরি করা হয়েছে। এখন দেখা যাক আমরা শুনছিলাম কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা আপনি বারবার বলছিলেন। সুকান্তকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।